বইয়ের মলার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের জন্য পড়ছিলাম মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পদ্মা নদীর মাঝি উপন্যাসটি। আজ পর্ব এর দ্বিতীয় পর্ব। আর আপনাদের উৎসাহে বইয়ের বাকি পর্বগুলো দিতে আমাকে শক্তি যোগাবে। তাই সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। নৌকায় পা দিয়া রাসু খানিকক্ষণ আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রইল। তারপর কবিরকে জড়াইয়া ধরিয়া গদগদ কণ্ঠে বলিল, আমি আলাম গো কবিরদা। কণ্ঠে আলি রাসু, কই কবিরদা কই, তোমাকেও দেখা মুখে রাও সরে না, কতকাল পরে ফিরে আলাম। কুবের ও গণেশ তাহার চোখে জল দেখিতে পাইল। ধনঞ্জয় পড়িয়াছিল তাহার পিছনে। সে উপস্থিত থাকিতে রাসু যে আসিয়া পৌঁছাইয়া কবিরকে জড়াইয়া ধরিয়া আহ্লাদে ডগমগ হইয়া উঠিল, ইহাতে মনে মনে সে ঈর্ষাতুর ও অসন্তুষ্ট হইয়া উঠিয়াছিল। রাসুর আবির্ভাবে উত্তেজনা তাহারও কম হয় নাই। তাহা গোপন করিয়া শান্ত উদাসভাবে সে বলিল, বয় রে রাসু বয়। কুবেরকে ছাড়িয়া রাসু হুগলার নিচে নৌকার আধভেজা পাটাতনের ওপর বসিয়া পড়িল। হাতের উল্টা পিঠে চোখ মুছিয়া পরনের জীর্ণ বসনে ঘষিয়া হাতে লাগা অশ্রু পুছিয়া ফেলিল। তিন জোড়া চোখ চাহিয়া রহিল তাহার শীর্ণ কঙ্কালসার দেহটির দিকে। ৩ বছর আগে হোসেন মিয়ার সঙ্গে সপরিবারে সে যখন ময়নাদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করিয়াছিল, দেহ তখন তাহার অবশ্য বিশেষ পরিপুষ্ট ছিল না, কিন্তু এমন ভাবে ভাঙিয়েও সে পড়ে নাই। রাসুর মাথায় বড় বড় চুল জট বাঁধিয়া গিয়াছে, সর্বাঙ্গে অনেকগুলি ক্ষতের চিহ্ন, কয়েকটা ঘা এখনো ভালো করিয়া শুকায় নাই। দুটি পাই তাহার হাঁটুর কাছে হইতে গোড়ালি পর্যন্ত ফোলা। গায়ের চামড়া যেন তাহার আলগা হইয়া শুকাইয়া শক্ত ও কালো হইয়া উঠিয়াছে। এখন বৃষ্টির জলে ভিজিয়া ভিজিয়া জুতার চামড়ার মতো স্যাঁতস্যাঁতে দেখাইতেছে। একটু আগে বহুদূর হইতে অত জোরে হাঁক দিবার শক্তি সে কোথায় পাইছিল ভাবিয়া কুবির অবাক হইয়া রহিল। রাসু ঝিমাইয়া পড়িতেছিল। ধনঞ্জয় জিজ্ঞাসা করিল, ময়নাদ্বীপ থেকে আলি না রাসু? হ। পালাইয়া আইসস? হ, বৈশাখ মাসে। বৈশাখ মাসে? এতকাল কই ছিলি তুই? নোয়াখালী ছিলাম, বৃহস্পতিবারে আইলাম সুলপি কমুনে, আজান খুড়া সকল কমু। অখনে ক্ষুদায় মরি। অকবিরদা কিছু নি দিবার পার। তখনকার মতো কৌতূহল নিবৃত্তির সম্ভাবনা নাই দেখিয়া রাসুকে সঙ্গে করিয়া তিনজনে গ্রামে ফিরিয়া গেল। ধনঞ্জয়ের বাড়ি পর্যন্ত পৌঁছিবার আগেই রাসুর আবির্ভাবের বার্তা রাষ্ট্র হইয়া গেল জেলেপাড়ার সর্বত্র। কিছুক্ষণের মধ্যেই ধনঞ্জয়ের উঠান জেলেপাড়ার কৌতূহলী ছেলে মেয়ে স্ত্রী পুরুষে ভরিয়া উঠিল। সকলের চোখে অপার বিস্ময়। ৩ বছর আগে সকলে যাহাকে মৃত্যুমুখে সঁপিয়ে দিয়েছিল, প্রায় ৩ বছর যাহাকে সকলে একরকম ভুলিয়েই ছিল, হঠাৎ সে আবার আসিল কোথা হইতে। রাসুর মামা ৮০ বছরের বুড়া প্রীতম মাঝিও নুজ্জ দেহ লইয়া লাঠিতে ভর দিয়ে আসিয়া পড়িল। রাসু দাওয়ার উপরে চাটাইয়ে বসিয়া মুহ্যমানের মতো একদা পরিচিত এই জনতার দিকে স্তিমিত নিস্তেজ দৃষ্টিতে চাহিয়া দেখিতেছিল। কাছে গিয়া ক্ষীণদৃষ্টি প্রীতম মাঝি তাহাকে অনেকক্ষণ টাহর করিয়া দেখিল। চিনিতে পারিয়া ভাবাবেগ হইয়া হাত হইতে লাঠিটা খসিয়া যাওয়ার হঠাৎ ভাগ্নের গায়ের উপরেই হুমড়ি খাইয়া পড়িয়া সে উঠিল কাঁদিয়া। হুমড়ি খাইয়া পড়িবার আঘাতে নয়, কাঁদিয়া উঠিল সে এই বলিয়া যে, রাসু একা ফিরিয়া আসিলি, আর সকলে কই? যে অনাহারে পীড়নে রাসু একদিন সপরিবারে ঘরছাড়া হইয়াছিল, ২ মুঠা চাল দিয়া প্রীতম তাহা লাঘব করিবার কোনো চেষ্টাই করে নাই, তাই বলিয়া তার এই কান্না যে অশোভন হইল তা নয়। সেই দুর্দিনে মামার স্বাভাবিক উদাসীনতার স্মৃতি রাসুও মনের মধ্যে পুষিয়া রাখে নাই।
শুধু সেই দুর্দিনের স্মৃতি নয়, সবই যেন সে এতক্ষণ ভুলিয়াছিল। তাহার দুঃখ বেদনার সর্বাঙ্গীন ইতিহাস। প্রীতমের কান্না শুনিয়া সেও হঠাৎ ডুকরাইয়া কাঁদিয়া উঠিল। আমি একা ফিরে আইলাম গো মামা, সবকটারে গাঙের জলে ভাসাইয়া দিয়ে আমি একা ফিরে আইলাম। কান্নার মধ্যেও প্রীতম চমকাইয়া উঠিল, একেবারে বেখাপ্পা স্বরে প্রশ্ন করিল, কসকি রাসু, সবকটা গেছে? রাসু সায় দিয়া বলিল, সব গেছে মামা, আমার কেহ নাই। কেহ নাই? এক স্ত্রী, 2 পুত্র ও 1 কন্যা। এখুনি এই 4 জনকে সঙ্গে লইয়া সে নিরুদ্দেশ যাত্রা করিয়াছিল। হোসেন মিয়ার জঙ্গলাকীর্ণ ময়নাদ্বীপের উপনিবেশে একে একে 4 জনেরই মৃত্যুর দেশে নিরুদ্দেশ হইয়া গিয়াছে। এই গভীর শোকাবহ সংবাদ কেতুপুরের জেলেপাড়া নিবাসী নরনারী মুখ হইয়া গেল। অথচ এই সংবাদ রাসুর আকস্মিক আবির্ভাবের মতোও বিস্ময়কর নয়। সকলেই ইহা জানিত, সমুদ্রের মধ্যে যে দ্বীপে সৃষ্টির দিন হইতে মানুষ বাস করে নাই, সেখানে গিয়া কাহারও বাঁচিবার উপায় আছে? রাসুরা যখন সেখানে যায়, তখনই সকলে নিশ্চিত জানিয়াছিল তাহারা মরিতে যাইতেছে। রাসু যে জীবত অবস্থায় ফিরিয়া আসিয়াছে, আশ্চর্য তো এইটুকুই। এমনই আশ্চর্য যে রাসুকে সম্মুখে উপস্থিত দেখিয়াও যেন বিশ্বাস হইতে চাহে না যে সে সত্যই ফিরিয়া আসিয়াছে। ধনঞ্জয়ের বউ বুতির মা একটি কলাই করা পাত্রে খানিকটা ঘোল আনিয়া দেয়। রাসু চোখের পলকে এক নিঃশ্বাসে তা গিলিয়া ফেলে। সমাবেত জনতা এতক্ষণে বিশৃঙ্খল হইয়াছিল। ক্রমে ক্রমে প্রত্যেকে এক একটি সুবিধাজনক স্থান গ্রহণ করিয়া বসিয়া পড়িল। রাসুকে ঘিরিয়া একটি সুন্দর শৃঙ্খলাবদ্ধ সভার সৃষ্টি হয়। তারপর একে একে উঠিতে থাকে প্রশ্ন, জবাবে রাসু প্রত্যেকটি কথা সকলে সাগ্রহে গিলিতে থাকে। প্রীতম শিহরিয়া জিজ্ঞাসা করে, ময়নাদ্বীপে বাঘ সিংহী আছে না রাসু? আছে না, বাঘ সিংহীতেই ভোজা বলিয়া সকলের মৃদু শিহরণ লক্ষ্য করিয়া এই অর্ধমৃত অবস্থাতেও গর্বের উত্তেজনা রাসুকে যেন নবজীবন দান করে। ভাঙিয়া পড়িবার ভঙ্গিতে বসিয়া থাকার বদলে হঠাৎ সে হইয়া যায় সিধা, বলে, বাঘ সিংহীর নামে ডরাইলা? কি নাই ময়নাদ্বীপে কও? সাপ যা আছে এক একটা আস্তা মাইনসেরে গিলা খায়। রাইতে সমুন্দরের কুমির ডাঙ্গায় উঠা আইসা মাইনসেরে টাইনা নিয়া যায়। বলিতে বলিতে মুখ খুলিয়া যায় রাসুর, আর শুনিতে শুনিতে হা হইয়া যায় তাহার শ্রোতাদের মুখগুলি। হোসেন মিয়ার ময়নাদ্বীপ এমন ভীষণ স্থান সেটা। যাহারা রথের মেলায় গিয়েছিল, একে একে তাহারা ফিরিয়া আসিতে থাকে। সন্ধ্যার সময় জেলেপাড়ার ঘরে ঘরে আজিকার সন্ধ্যাটি নামে সানন্দে। বউরা হাসিমুখে লাল পাছাপাড় শাড়ি নাড়িয়া ছাড়িয়া দেখে, নতুন কাচের চুড়ির পাহাড়ে মুগ্ধ হয়। কাঁচ ও কাঠের পুঁতির মালা সযত্নে কুলুঙ্গিতে তুলিয়া রাখে। ছেলে মেয়েরা বাঁশি বাজায় আর মাটির পুতুল বুকে জড়াইয়া ধরে। আহ্লাদ বহন করিয়া এই তুচ্ছ উপকরণও যে কুটিরে আসে না, সেখানে যে বিষাদ জমাট বাঁধিয়া থাকে তা নয়। কোনো না কোনো রূপে সোনাখালীর মেলার আনন্দের ঢেউ সে কুটিরও পৌঁছিয়াছে। একটি কাঁঠাল, 2টি আনারস, আচ্ছের বাতাসা। এই দরিদ্র উপনিবেশেও যে দরিদ্রতম পরিবার শুধু নুন আর অদৃষ্টকে ফাঁকি দিয়া ধরা পুটির তেলে ভাজা পুঁটি মাছ দিয়া দিনের পর দিন আধপেটা খাইয়া থাকে, খুশি হইয়া উঠিতে আর তাহাদের অধিক প্রয়োজন কিসের? কুবেরের প্রতিবেশী বুড়া সিধু দাস একটি পয়সা সম্বল করিয়া মেলায় গিয়াছিল। পয়সাটি সে খরচ করে নাই, কিন্তু মেলা হইতে সে যে বিপুল সম্পদ সংগ্রহ করিয়া আনিয়াছে, তাহাতে তাহার বৃহৎ পরিবারের আজ উৎসবের অন্ত নাই। ভিক্ষা সিধু করে নাই, বাগাইয়াছে। সারাদিন মেলায় ঘুরিয়া যেন তেন প্রকারের সংগ্রহ করিয়াছে 3টি দাগ ভরা প্রকাণ্ড ফজলিয়াম, একটা তুলতুলে পাকা আস্ত খাঁজা কাঁঠাল, সের 3 একত্র মেশানো চাল ডাল খুদার খাসির একটা মাথা। গরিবের উৎসবে আর কি চাই? কুড়ানো ফেলানো জিনিস। খাসির মাথাটা ধরিতে গেলে সে একরকম চুরিই করিয়াছে বলিতে হয়। কিন্তু তাতে কি? ভিক্ষা সিধু কারো কাছে যায় নাই, পয়সা সিধু কারো চুরি করে নাই। কুবেরের উঠানে দাঁড়াইয়া সিধু বলে, আমারে না নিয়া ফিরে আলি কুবির?
দাওয়ায় ডিবরির আলোতে কুবের একটা কোঁচের লোহার শলাকাগুলি পরীক্ষা করিতেছিল। মুখ না তুলিয়াই বলে, তুমি না হিরু জেঠার নাই আগে ফিরে আইলা? সিধু দাওয়ায় উঠিয়া যায়। তা আইলাম কুবের, তা আইলাম, রঙ্গ কইরা কইলাম, বুঝোস না? কোঁচটা কিনে আনলি ছন্দ করি, নীল কত? 8 আনা। 8-10 হাত লম্বা সরু তল্লা বাঁশের ডগায় 10-12টি তীক্ষ্ণ লোহার শলাকা বসানো মাছ মারা যন্ত্রটি সিধু গম্ভীর মুখে পরীক্ষা করিয়া দেখে। গোড়ার দিকটা ধরিয়া অন্ধকার উঠানে ছুড়িবার অভিনয় করিয়া বলে, ভার মন্দ না, চিৎসস কবির, কাল পরশু তক আমিও একটা কিনে লমু। সিধুর মতলব কুবের ঠিক বুঝিতে পারে না। কোষ্ঠী সে ঘরের মধ্যে কোনায় দাঁড় করাইয়া রাখিয়া আসে। বিকেলে বৃষ্টি বন্ধ হইয়া গুমট করিয়া আছে। আকাশে বিশেষ মেঘ নাই বটে, কিন্তু তখন কখন যে মেঘ ঘনাইয়া আসিয়া মুষলধারে বৃষ্টি নামিবে বলা যায় না। রাসুকে প্রীতম তাহার বাড়ি লইয়া গিয়াছে। এখন হয়তো আবার তাকে ঘিরিয়া সভা বসিয়াছে সেখানে। নিজের নির্বাসনের কাহিনী বলিয়া রাসু সকলকে মুগ্ধ করিয়া রাখিয়াছে। অত্যন্ত ক্ষুধা না পাইলে কবিরও সেখানে গিয়া বসিত। পেশি হড়িতে ভাত ফুটাইতেছে। না খাইয়া রাসুর রোমাঞ্চকর গল্পের লোভও কোথাও যাওয়ার ক্ষমতা এখন তার নেই। সিধু বসিয়া বসিয়া বাজে কথা বলে, শিথিল ছাড়া ছাড়া তাহার ভাষা, অনির্দিষ্ট অবান্তর বিষয়বস্তু। কুবের আনমনে সায় দিয়ে যায়। পেটে ক্ষুধার জ্বালা, মনে প্রীতম মাঝির বাড়ি যাওয়ার তাগিদ। বুড়া সিধুর বকবক শুনিতে শুনিতে বিরক্তি তাহার সীমা থাকে না। শেষে সিধু যেন প্রসঙ্গক্রমেই বলে, খাসির একটা মাথা আনলাম কবির, মস্ত মাথা খান, মহিষের মতো 2টা শিং। নীল কত? শেষ বেলায় সস্তা কিনলাম কবির, পুরা 5 আনা। চাইয়া শেষমেশ 14 পহায় দিল। মাইয়াটারে বেনুন রইদবার কইলাম, তা কয় তালি মরিচ নাই, চালও নাকি বাড়ছে। সিধুর কথা শুনিবার সমস্ত আগ্রহ কুবের সহসা হারাইয়া ফেলে। পিসিকে সে জিজ্ঞাসা করে, ভাত হইল পিসি? একেবারে সে পিছন ফিরিয়া বসে সিধুর দিকে। ক্ষণকাল অপেক্ষা করিয়া সিধু উঠিয়া যায়। বাঁশের একটু টুকরিতে খাসির কোটা মাথাটা আনিয়া কুবেরের সামনে ধরিয়া বলে, দেখ কুবের, মিছা কই নেই, ঘাড়ের কাছে খাসা খানিক মাংস ছিল, এই দেখ। টুকরির কাছে মুখ লইয়া ঠাহর করিয়া করিয়া সিধু কয়েক টুকরা মাংস বাছিয়া কুবেরকে দেখায়। করুণ নয়নে কুবেরের মুখের দিকে চাহিয়া বলে, তেলমরিচ দিয়া বেনুন যা হইব অমর্ত। আমিনউদ্দিনের ঠাই পেঁয়াজ রসুন মাইগে আইনা আমারে দেখাও কেন? রাত গা বানুন। সিধু এবার স্পষ্ট করিয়াই বলে, তেলমরিচ আর 1 মুঠা চাল দে কুবের, পরেও দুমুনে বানুন। কুবের সন্দিগ্ধ হইয়া বলে, দিবানি নির্যশ। সিধু আহত হইয়া বলে, দিমু না, কষ্কি কুবের, তরে না দিয়া জামু কই? তেল মশলা এবং চাল লইয়া সিধু উঠিল। আতর হইতে মালা বলিল, বুড়া কি বজ্জাত, মাথার ভাগ দিব না আইঠা কলা দেব দেখো? কুবের উদাসভাবে বলিল, না দেয় না দিব, আজ তো শেষ না, আরেকদিন আইলে মাইরা খেদাইয়া দেবো, আমার লগে চালাকি কইরা যাইব কই? ভাত না মিলে ইলিশ মাছ ভাজা আর লঙ্কা রক্তিম তরকারি দিয়া ফেনসমেত তপ্ত অন্নে কুবের মুহূর্তের মধ্যে পেট ভরাইয়া ফেলিল। গোপীকে খানিক পরে একটা বাটি লইয়া গিয়া সিধুর কাছ হইতে খাসির মাথার ব্যঞ্জন আনিতে বলিয়া সে বাহির হইয়া গেল। প্রীতম মাঝির বাড়ির জেলেপাড়ার একেবারে উত্তর সীমান্তে গোয়ালের ভিতর দিয়া তাহার বাড়িতে ঢুকিতে হয়। গোয়ালের একদিকে বাঁধা থাকে 2টি শীর্ণ গরু, অন্যদিকে থাকে প্রীতমের প্রসিদ্ধ ভেড়া জাল। এত বড় জাল কেতুপুরের আর কাহারও নাই। বাড়িতে উঠানের বালাই নেই। গোয়াল পার হইয়া ঢুকিতে হয় প্রকাণ্ড একটা ঘরে। দুপাশের ছোট 2খানা ঘর, ঢুকিবার দরজাও এই ঘরের ভেতর দিয়েই। কার্পণ্য বেড়া জালটির মতো বাড়ি করার এই খাপছাড়াও ঢংও প্রীতমের কম প্রসিদ্ধ নয়। লোকে নাম দিয়েছে কয়েদখানা। ঘরের পেছনে খানিকটা ফাঁকা জায়গা, তারপরে একটা ডোবার ওদিকে বাঁশবনের পরে আর মানুষের বসতি নেই। বহুদূর বিস্তৃত শস্য ক্ষেতের আষাঢ়ের গোড়াতে এখন অর্ধেকের বেশি জল ডুবিয়ে গিয়েছে। বাঁশবনে জেলেপাড়ার প্রায় সকলেরই পরিচিত একজোড়া
5 ফুট লম্বা গোখরা সাপ বাস করে। ডোবায় থাকে কয়েকটি গুয়াসাপ। বড় ঘরখানায় সভা রীতিমতোই বসিয়াছিল। ঘরে ঢুকিয়া কবির অবাক হইয়া দেখিল সভাপতি রাসু নয়, হোসেন মিয়া। প্রীতমের কাঠের সিন্ধুকটার উপরে কাঁথা ভাঁজ করিয়া পাতিয়া হোসেনকে বসিতে দেয়া হইয়াছে। রাসু মিশিয়া গিয়াছে একেবারে ভিড়ের মধ্যে। সকলের মুখেই একটা দারুণ অস্বস্তির ভাব, আর চোখে সকলে হোসেন মিয়ার দিকে চাহিতেছে। এতগুলি লোকের নিঃশ্বাসে ঘরের আবদ্ধ বাতাস হইয়া উঠিয়াছে দূষিত। গরমে হোসেন মিয়ার কপালে বড় বড় ফোঁটায় জমিয়াছে ঘাম। এদিক ওদিক চাহিয়া কুবের টুপ করিয়া সকলের পেছনে বসিয়া পড়িল। হোসেন মিয়া এখানে আসিয়া জুটিল কোথা হইতে? এত লোকের সামনে রাসুর সঙ্গে যখন তাহার মুখে মুখে হইয়া গিয়াছে, কি কাণ্ডটা আজ হয় দেখো। কুবের বিষাদ বোধ করে। আহা, এত বড় একটা কর্মঠ শক্তিশালী লোক, একঘুয়ে সম্মানকামী লোক কপালের ফেরে বড় জব্দ হইয়া গেল। রাসু তাহাকে একেবারে হাতে নাতে ধরাইয়া দিয়েছে সকলের কাছে। যে এত প্রতিপত্তি অর্জন করিয়াছিল, আজ বুঝি তার মুখ ফুটিয়া কথা বলিতেও পাতিতেছে। সোজাসুজি অপমান করিবার সাহস হয়তো কাহারও হয় নাই, কিন্তু কৌশলে নানাভাবে নানা ইঙ্গিতে কত লজ্জায় লোকটাকে সকলে না জানি এতক্ষণে দিয়েছে। কবির এমনই মমতাবোধ করে যে সে ভাবিতে থাকে, পারিলে আসছে হোসেন মিয়ার পক্ষই লইত। লোভ দেখাইয়া মিথ্যা আশ্বাস দিয়া হোসেন মিয়া যে রাসুর স্ত্রীপুত্রকে সুদূর ময়নাদ্বীপে লইয়া গিয়া হত্যা করিয়াছে, কোন যুক্তি দেখাইয়া তাহার এই কীর্তি সে সমর্থন করিত, কুবের তাহা জানে না। সে যাকে ভয় করে, এত লোকের সামনে তার মাথা হেঁট হইয়া যাওয়ার মনে মনে সে শুধু ব্যথা পাইতেছিল। অন্ধ আবেগের সঙ্গে তার মনে হইতেছিল, যারা পঙ্গু অসহায় জীব, শক্তিকে লজ্জা দেওয়া তাদের পক্ষে ভালো কথা নয়। মানুষের ধর্ম বিরুদ্ধ এই কাজ। একথা কুবের জানে যে হোসেন মিয়ার বিচার করিয়া শাস্তি বিধানের কল্পনা জেলেপালার এই সময়বদ্ধ মাতাব্বরেরা করিবে না। তবু আজ এই সমিষ্ট বিচারকের ভঙ্গি গ্রহণ করিয়াছে। কি স্পষ্টভাবেই না হোসেন মিয়াকে অপমান করিতেছে। সকলের বসিবার ভঙ্গি, চাহিবার ভঙ্গি, চুপ করিয়া থাকার ভঙ্গি। বিচলিত উত্তেজিত হইয়া এদিক ওদিক চাহিতে চাহিতে কুবের দেখিতে পাইল জওহর আমিনউদ্দিন এবং আরো দুজন মুসলমান মাঝি অত্যন্ত গম্ভীর মুখে একদিকে বসিয়া আছে। ধরিতে গেলে এরাই কেতুপুরের মুসলমান মাঝির সমাজ। আরো 2-4 জন আছে তারা একান্ত নগণ্য। এদের সংখ্যা 5-6 ঘরের বেশি হইবে না। জেলেপাড়ার পূর্ব দিকে এদের একত্রে সন্নিবেশিত বাড়িগুলোতে বেড়ার বাহুল্য দেখিয়া সহজে চিনিতে পারা যায়। এই জীর্ণ হইয়া আসুক, ছেঁড়া চট দিয়ে সুপারি গাছের পাতা দিয়ে মেরামত করিয়া বেড়াগুলিকে এরা খাড়া করিয়া রাখে। অথচ খুব যে কঠোরভাবে পর্দাপ্রথা মানিয়া চলে তা বলা যায় না। মেয়েদের বাহিরে না আসিলে চলে না, নদীতে জল আনিতে যাইতে হয়। পুরুষেরা কেহ বাড়ি না থাকিলে দোকানে সওদা আনিতে যাইতে হয়। বাড়ির আনাচে কানাচে লাউ কুমড়া ফলিলে, মুরগিতে ডিম পাড়িলে গ্রামে গিয়া বেচিয়া আসিতে হয়। বেড়াগুলি পর্দা রাখে শুধু অন্দরের। আর এমন বৌঝি বাড়িতে যে যদি কেহ থাকে যাহার বয়স খুব কাঁচা, তাহার। এরা এবং জেলেপাড়ার অমুসলমান অধিবাসীরা সদ্ভাবে দিন কাটায়। ধর্ম যতই পৃথক হোক, দিন যাপনের মধ্যে তাহাদের বিশেষ কোনো পার্থক্য নেই। সকলেই তাহারা সমবেত ধর্মের চেয়ে এক বড় অধর্ম পালন করে, দারিদ্র। বিবাদ যদি কখনো বাধে, সে সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদ। মিটিয়েও যায় অল্পেই। কুবেরের সঙ্গে সিধুর যে কারণে বিবাদ হয়, আমিনউদ্দিনের সঙ্গে জহরের যে কারণে বিবাদ হয়, কুবের আমিনউদ্দির বিবাদও হয় সে কারণেই। খুব খানিকটা গালাগালি ও কিছু হাতাহাতি হইয়া মীমাংসা হইয়া যায়। মধ্যস্থতা হয়তো করে জহর মাঝি, বলে, কুবের ভাই ছাড়ান দাও। আরে হে ওই আমিনউদ্দিন, সামাল দে, পোলাপানের পাড়া কাইজা করস, তগর শরম নাই? কুবের লক্ষ্য করিয়া আশ্চর্য হইল, এই আমিনউদ্দিন আজ একটি বিশিষ্ট ব্যক্তি হইয়া উঠিয়াছে। হোসেন মিয়ার দিকে সে চাহিয়া নাই, সে চাহিয়া দেখিতেছে আমিনউদ্দিনকে। আমিনউদ্দিনের অস্বস্তি অত্যন্ত সুস্পষ্ট। জহরের মধ্যস্থতায় অনেকবার বিবাদ মিটিলেও মনে মনে আমিনউদ্দিনের উপর কুবেরের রাগ ছিল।
চোখে চোখে মিলিতে সে চোখ ফিরাইয়া লইল, কেহ কথা কহে না। কি ভাবিয়া হোসেন মিয়া হঠাৎ কুবেরকেই বিলম্বিত সম্ভাষণ জানাইয়া বসিল। পিছে বইলা কেন কুবের ভাই, আগাইয়া বউ, খানা পিনা হয় নাই? কুবের হঠাৎ বড় উল্লাস বোধ করিল, আগাইয়া সকলের সামনে গিয়া বসিয়া বলিল, খাইছি মিয়া ভাই। বাঁ হাতে নিজের লালচে দাঁড়ে মুঠা করিয়া ধরিয়া হোসেন মিয়া বলিল, গণেশ রে দেখি না, গেছে কই? কেটা জানে, ফিরতি বেলায় মেলার মধ্যে বাইজা কর্তা ডাইকা কয়, গায়ে ফেরস নাকি গণেশ? মাছগুলা বাড়ির দিয়া আসিস লইয়া যা, কইয়া এক ডালা ইসা মাছ দিলেন। মাছ দিবার লাইগা গনসা কর্তাকে বাড়িতে গেছে সন্দেহ করি। মেজকর্তার নাম অনন্ত তালুকদার, কেতুপুর গ্রামখানি তাহারই। জেলে পাড়ার যাহারা দু এক বিঘা জমি রাখে, মেজকর্তাই তাহারা খাজনা দিয়া থাকে। মেজকর্তার নাম উল্লেখে সকলে মন দিয়া কুবেরের কথা শুনিল। হোসেন মিয়া জিজ্ঞাসা করিল, কর্তা আলেন কবে? আলেন আর বৃহস্পতিবারে। হিরু মাঝি চোখ মিটমিট করিতে করিতে বলিল, মাইজা কর্তার সকল সংবাদ দেখি রাখস কুবের। ভুবন সার লগে মামলার কি হইল ক দেখি। কুবের বলিল, কর্তা হাঁসচরের দখল পাইছেন। ভুবন সার নায়েব নাকি কয়েদ হইছে, খবর শুনি জেঠা। সাঁথির কুঞ্জ গোসাই সাক্ষী দিছে, সে নাকি নিজের চোখে নায়েবের কর্তাকে বা কাছারি ঘরে আগুন দিতে দেখেছিল। প্রীতম বলিল, হ, তুই জানলি কি বা? কুবের সগর্বে বলিল, এটা কি জিগাও মামা, আমার জানলে বাকি কি? শেতল বাবুর ঠাই জানলাম। শেতলের নাম উল্লেখে প্রীতম মাঝি নিঝুম হইয়া গেল। নকুল শয়তানি করিয়া জিজ্ঞাসা করিল, শেতল বাবু, তেনার পালি কই কুবের? কুবের হাসিয়া বলিল, নকুল দাদেন পোলাপান জানো না কিছু। শীতল বাবুর ঠাই পয়সা পামো। কাল রাইতে আমাগর যুগির বাড়িতে তাগিদ দিবার গেছিলাম, পয়সা দিবার মতলব ডাকাইটার নাই। খাতির কইরা কইল, বয়রা কুবের, তামুক খা। তামুক টানি রাইজের গল্প কইরা আইলাম। কইলি না পিত্তায় যাবা নকুলদা? শীতল বাবু কয়, মাইজা বাবু দানাই রূপছে। বুড়া প্রীতম মাঝি চঞ্চল হইয়া উঠিয়াছিল। নকুল তখনও শয়তানি করিয়া বলিল, যোগরিনা পলা হইব কুবির। কুবের বলিল, কেডা জানে, মুটাইছে দেখলাম। কে জানে? কি আশ্চর্য, ইহাদের উপভোগ্য রসিকতা। যোগী প্রীতম মাঝির মেয়ে সম্প্রতি জেলে পাড়ারই একধারে একখানা ঘর বাঁধিয়া মেজকর্তার মোহরী শীতল ঘোষের সঙ্গে বাস করিতেছে। এত লোকের মাঝে প্রীতমের সামনেই তাহার মেয়ের সম্বন্ধে নকুল যেমন অনায়াসে রসিকতা করে, সকলে হাসাহাসি করিয়া তাহা উপভোগ করে বিনা বাধায় ও বিনা দ্বিধায়। প্রীতম রাগে কাঁপিতে কাঁপিতে বলে, বাইর তুই আমার বাড়ি থাইকা নকুল্লা, দূর হ। নকুল মুচকি হাসিয়া বলে, গোসা করো কেন মামা? জবাব দিবার পারো না? মাইজা কর্তা কুবিরের এত খাতির করে কেন, তা জিগাইয়া? কুবিরের পোলা কেমন ধলা হইছে জিগাও। কুবের মিষ্টি তুলিয়া বলে, মারুম কইলাম নকুইলা, মাইরা লাশ করুম তরে। মনে হয় সবার চেহারা বদলাইয়া গিয়েছে। রাসু হোসেন মিয়াকে উপলক্ষ করিয়া সবাই যে চাপা অসন্তোষ ও প্রতিবাদের ভাব আসিয়াছিল, প্রসঙ্গান্তরে এখন তাহা বিলীন হইয়া গিয়াছে। এ বিষয়ে আর কাহারও কিছু বলিবার বা ভাবিবার নাই। হোসেন মিয়া উঠিয়া দাঁড়ায়, বিয়ে না একবার বাড়ির যাইও রাসুভাই, পয়সা করি পাইবা মালুম হয়, নিকাশ নিয়া খারিজ দিম। ময়নাদ্বীপের জমিন না নিলি জঙ্গল কাটনের মজুরি দিই, খাওন পরন বাদ, কাইল যাইও। লালচে দাঁড়ির ফাঁকে হোসেন মিয়া মৃদু মৃদু হাসে, বলে, মন করতেছ হোসেন মিয়া ঠক। তোমারে ঠকাইয়া হোসেন মিয়া ফয়দা কিসের? কোন হালারে আমি জবরদস্তি ময়নাদ্বীপে নিছি? আপনা খুশিতে গেছিলাম, ঝুট না কলি মানবা রাসুভাই। ফিরে আইবার মন ছিল, আমারও ক্ষতি পারলা না, একসাথ আইতাম। রাসু ঘাড় নিচু করিয়া থাকে। আমিনুদ্দি বলে, যান না কি মিয়া? হ, শোনেন, আমি ময়নাদ্বীপে যাবো না, কইয়া থুইলাম। হোসেন মিয়া তেমনি মৃদু মৃদু হাসে। তোমার জাতি কই নেই আমিনুদ্দি, হুশ না হলি যাবে কেন যাবা? পাতলা পাঞ্জাবি ঘামে ভিজিয়া যাওয়ায় হোসেন মিয়ার বুকের নিবিড় লোমরাজি দেখা যাইতেছিল।
সেখানে হাত দিয়া সে আবার বলিল, জান দিয়া তোমাকে দরদ করি, এনে আইস তোমরা ঘা দিলা এই দিলের মধ্যেই। কুবের ভাই, ঘর যাইবা নাকি? কুবের সায় দিয়া উঠিয়া আসিল। দুজনে গোয়াল পার হইয়া নামিয়া গেল পথে। আকাশ নিবিড় মেঘে ঢাকিয়া গিয়াছে। দুর্ভেদ্য অন্ধকারে জেলে পাড়ার পথ পায়ের তলেও হইয়া আছে অদৃশ্য। অত্যন্ত সন্তর্পণে পা ফেলিয়া আগাইতে হয়। দীর্ঘকালের পরিচয় না থাকিলে বাড়ির আনাজ কানাজ দিয়া আঁকা বাঁকা পথ তাহারা খুঁজিয়া পাইত না। কুকুরের বাড়ির কাছাকাছি আসিয়া আকাশের জমানো মেঘ হঠাৎ গলিয়া যাওয়ার চোখের পলকে তাহারা ভিজিয়া উঠিল। কুকুরের সঙ্গে হোসেন মিয়াও উঠিল গিয়া তাহার ভাঙা কুটিরে। দাওয়ায় ছাট আসিতেছিল, হোসেন মিয়াকে ঘরের মধ্যেই বসিতে দিতে হইল। কুকুরের দুই ছেলে লখা ও চণ্ডী ঘুমাইয়া পড়িয়াছিল। জাগিয়াছিল গোপী। চাটাইয়ের উপর জাঁকিয়া বসিয়া হোসেন মিয়া তাহাকে আদর করিয়া কাছে ডাকিল। বলিল, পিয়াস জানাই বিবি যান, পানি দিবা না? গোপী ঘটিতে জল আনিয়া দিলে আলগোছে মুখে ঢালিয়া ঘটিটা দাওয়ার প্রান্তদেশে রাখিল। ঘরের চাল বাহিয়া যে জলের ধারা পড়িতেছিল, আজলা ভরিয়া সেই জল ধরিয়া ঘটির গায়ে ঢালিয়া ঢালিয়া ঘটিটা গোপী করিয়া লইল শুদ্ধ। রাত্রি বাড়িতে থাকে, বৃষ্টি ধরিবার লক্ষণ দেখা যায় না। পিসি ঢেকি ঘরে গিয়া ঝাঁপ বন্ধ করিয়া শুইয়া পড়ে। ভাইদের পাশে শুইয়া গোপের দুচোখ ঘুমে জড়াইয়া আসে। শ্রান্ত কুকুরের চল ভাঙিয়া হাই ওঠে। বাহিরে চলিতে থাকে অবিরাম বর্ষণ। কিছুক্ষণ বৃষ্টি হইবার পর ঘরের ফোঁটা কোণ দিয়া ভেতরে জল পড়িতে আরম্ভ করিয়াছিল। চাহিয়া দেখিয়া হোসেন মিয়া আপনা হইতে কাল সকালেই কুকুরের ঘর ছাইবার সন্দিবার কথা বলিয়াছে। কুকুর একসময় উঠিয়া গিয়া মালার অবস্থা দেখিয়া আসে। বহু যত্নে কুবের তাহার আঁতুড়ের চারিদিকে বেড়ার সমস্ত ফোঁটা বন্ধ করিয়াছে। দাওয়ার একদিকটা ভাসিয়া গেলেও আঁতুড়ের বৃষ্টির ছাট ঢুকিবার কোনো পথ নাই। মেঝেটাই শুধু হইয়া আছে ভেজা স্যাঁতস্যাঁতে, যার কোনো প্রতিকার করার সাধ্য কুবেরের নাই। আর কটা দিন পরেই মালা এখান হইতে মুক্তি পাইবে। বুকে পেটে তাহার যে অল্প অল্প ব্যথা হইয়াছে, কদিন সেখানে থাকার ফলে সেটা বাড়িয়া না গেলেই বাঁচা যায়। মালা ভয়ে ভয়ে বলে, আমারে দুগা মুড়ি চিড়ে দিবা গো। কেন, ভাত খাস নাই? খাইছি, ভাতে টান পড়ল, পেট ভইরা খাই নাই, এখন খিদে পেট জ্বলে। জ্বালাইয়া মারস পাপ তুই, বলিয়া কুপের হাঁড়ির কলসি খুঁজিয়া পিসির নিজের জন্য লোকানো কতকগুলি চিরা মালাকে আনিয়া দেয়। উঠিয়া বসিয়া অন্ধকারে চিরা মুখে দিয়ে মালা বলে, হোসেন মিয়াকে খাইতে দিবা না? কি দিমু, মেলার থেকে আম না আনছিলা? তাই দাও, করবা কি? খিদায় মানুষটা খুন হইয়া যায় না? কুকুরের সহসা মনে পড়িয়া যায়, ভাবে সিঁদুর কাছ হইতে যে মাংসের ব্যঞ্জন পাওয়া গিয়াছে, তাই দিয়ে আতিথ্য করিলে মন্দ হয় না। মুসলমান মানুষ মাংস বেশ পছন্দ করিবে, কিন্তু পরক্ষণেই এই বিষয়ে কুকুরের উৎসাহ কমিয়া যায়। এমন একদিন ছিল, হোসেন মিয়া যখন খাসির মাথার ব্যঞ্জন পাইলে ধন্য হইয়া যাইত। আর যার তার রান্না ওসব কি আর সে খাইবে? শুধু না খাওয়া নয়, খাইতে বলিলে হয়তো সে আজ অপমান বোধই করবে। তার চেয়ে আম যখন আছে তাই দেওয়া ভালো। ঘরে গিয়ে কুবের একটু অবাক হয়। চাটাইয়ে চিত হইয়া শুইয়া ইতিমধ্যে হোসেন মিয়া ঘুমাইয়া পড়িয়াছে। কুবের সন্তর্পণে মৃদুস্বরে একবার বলে, মিয়া ভাই। সারা না পাইয়া ঠেলা দিয়া ঘুম ভাঙায় গোপীর। সিঁদুর ঠাই বেনুন আনছিলি গোপী? ঘুমে আদমারা গোপী বলে, উহু উহু আনতি কইয়া গেলাম না হারামজাদি। বাহুমূলে কুবেরের জোর টিপুনিতে গোপী চমকিয়া সজাগ হইয়া বসে। বলে, আনতি গেছিলাম বাবা, দিল না, কইলে বিড়ালে সব খাইয়া গেছে গা। বিড়ালে খাইয়া গেছে কইল না? গোপী সাই দিল। কুবের রাগে আগুন হইয়া বলিল, হালা জুয়ার চোর, বিয়ানে খাওয়ামুনি বিড়াল রে, হালা বজ্জাইত। ছাড়া পাইবা মাত্র গোপী ঢলিয়া পড়ে। ঘুম বোধ হয়ে আসে তাহার সঙ্গে সঙ্গে। ঘরের যে কোণে জল পড়িতেছিল, কুবের সেখানটা পরীক্ষা করিয়া দেখে, জল বাহির হইয়া যাইবার জন্য সেখানে সে একটি সরু নালি করিয়া দিয়াছিল। মাটি গুলিয়া তাহা প্রায় বুঝিয়া আসিয়াছে। জল জমিয়া ঘরের ভেতরের দিকে
আগাইয়া আসিয়াছে অনেক দূর। হাত দিয়াই নালীটা সাফ করিয়া কুবের জল বাহির করিয়া দেয়। তারপর এক গভীর সমস্যার কথা ভাবিতে থাকে। ডিবরিতে বেশি তেল নাই, অল্পক্ষণের মধ্যেই নিভিয়া যাইবে। হোসেন মিয়াকে ডাকিয়া তুলিয়া আম খাওয়ানোর অনুরোধ এখন সে জানাইবে কি? বাদলা নামিয়া ঠান্ডা পড়িয়াছে, লোকটা আরামে গভীরভাবে ঘুমাইতেছে, ডাকিলে চটিবে না তো। ঘুমের মধ্যে হোসেন মিয়া পাশ ফেরিল। দেখো হঠাৎ কুবের কি আবিষ্কার করিয়াছে। হোসেন মিয়ার লম্বা পাঞ্জাবের পকেট হইতে বাহির হইয়া আসিয়াছে আন করা নতুন একটা টাকা পয়সা রাখিবার ব্যাগ। ব্যাগটা সে আজই মেলায় কিনিয়াছে সন্দেহ নাই। শখ করিয়া নতুন ব্যাগে কত টাকা পয়সা হোসেন মিয়া রাখিয়াছে কে জানে। ব্যাগটা ফুলিয়া মোটা হইয়া গিয়াছে। কুকুরের দেহ কাঁপুনি ধরিয়া যায়। এক মুঠা টাকা ও রেচকি হইতে প্রথমে সে একটা আধুলি ছাড়া আর কিছুই লইতে সাহস পায় না। তারপর সে ভাবিয়া দেখে যে এতগুলি খুচরা রেচকি কি আর হোসেন মিয়া হিসাব করিয়া গুনিয়া গাঁথিয়া রাখিয়াছে। আরও একটা শিখি এবং একটা আনি সে বাহির করিয়া লয়। ব্যাগটা হোসেন মিয়ার লম্বা পাঞ্জাবের পকেটে ঢুকাইয়া ফু দিয়া সেই ডিবরিটা নিভাইয়া দেয়। তখন একটা বড় ভয়ানক ব্যাপার ঘটিয়া যায়। গভীর ঊর্ধ্বশ্বাস নিঃশ্বাসে বলে, বাবা। কুকুরের দেহ শিরশির করে মেরুদণ্ডটার ঠিক মাঝামাঝি। চুপ যা গুপি, ঘুম যা। আমারে কইল কাইল পয়সা দিবা। দিমু, চুপ যা, ঘুম যা গুপি। গুপি আর কথা বলে না। অন্ধকারে দুহাত লম্বা ছোট চাটাইটি সন্তর্পণে বিছাইয়া কুবের শুইয়া পড়ে। 3 ভোরে আগে ঘুম ভাঙিল হোসেনের। কুবেরকে সেই ডাকিয়া তুলিল। চোখ মেলিয়াই কুবেরের কেন যেন হঠাৎ এক অকারণ ত্রাসে মন ভরিয়া গেল। কি হইয়াছে? বিপদ কিসের? কাল রাত্রে সে হোসেন মিয়ার পয়সা চুরি করিয়াছিল। এক দফা চোখ মিটমাট করিয়া কুবের আশ্বস্ত হইল। হোসেন মিয়াকে খাতির করিয়া বলিল, যান নাকি মিয়া ভাই, খিদায় কাতর হইছেন সন্দেহ করি। রাইতে কিছু খান তো নাই। এক কাম করেন, 2 গোটা আম খাইয়া যান। প্রত্যুষে ঘুম ভাঙা মুখেও হোসেন মিয়া মৃদু মৃদু হাসিতে পারে। খাওনের কথা তো কবির ভাই, বাড়িত গিয়া খামো। একটা প্রকাণ্ড হাই তুলিয়া বিড়ি ধরাইয়া হোসেন উঠিল। ঘুমন্ত গোপীর দিকে এক নজর চাহিয়া জিজ্ঞাসা করিল, মাইয়ার বয়স কত কবির ভাই? 9 সন্দেহ কইরা থুইছি। বিয়া দিবে না মাইয়ার? দিমু, কেরমে কেরমে দিমু। পকেট হইতে হোসেন ব্যাগটা বাহির করিয়া খুলিল। দেখিয়া পাংশু হইয়া গেল কুবেরের মুখ। কিন্তু না, টাকা পয়সা গুনিয়া দেখিবার জন্য হোসেন ব্যাগ বাহির করে নাই। একটা সিকি বাসিয়া লইয়া সে কুবেরের হাতে দিল। বলিল, বাচ্চাকেও খাবার কিনে দিও কুবির ভাই। বলিয়া ব্যাগটা আবার পকেটে রাখিয়া দিল। কুবের আত্মসংবরণ করিল তৎক্ষণাৎ। যে বিপদ ঘটিল না তার জন্য আর কেন বুক কাঁপিবে, মুখ শুকনো দেখাইবে? খুশিতে বেসামাল হইয়া সে জিজ্ঞাসাই করিয়া বলিল, ব্যাগটা নতুন দেখি, মেলায় কিনছেন বুঝি কাইল? হোসেন বলিল, কথা কহিতে কহিতে দুজনে বাহিরে আসিয়া দাঁড়াইল। এখন বৃষ্টি নেই, কিন্তু মেঘে মেঘে প্রভাতের রূপ অস্বাভাবিক থমথমে। হোসেন একবার মুখ তুলিয়া আকাশের দিকে তাকাইল। ইয়া আল্লাহ, নামানো আকাশের তলে কি দিনা এই পৃথিবী! ভিজিয়া চুপসিয়া চারিদিক সকাতর হইয়া আছে। হোসেনের মনের কোণে একটু স্বাভাবিক কবিত্ব ছিল। জীবনে ভিন্ন অবস্থায় পড়িলে হয়তো সে কয়েকটি গীতিকা রচনা করিত। তার মধ্যে দুটি একটি মুখে মুখে প্রচার হইয়া স্থান পাইত শতাব্দীর সঞ্চিত গ্রাম্য গীতিকার অমর অলিখিত কাব্যে। মাঠে ঘাটে মশালের আলোয় আলোকিত উঠানে গীত হইয়া হইয়া ভনিতায় হোসেনের নাম দূর দূরান্তে ছড়াইয়া পড়িত। লোকে বলিত, হোসেন ফকির, চল কেতুপুরে দেওয়ান ফকির হোসেন সাহাবের দরগায় চেরাগ জ্বালি। হোসেন বুঝি কুবেরকে একেবারে ভুলিয়া যায়। অনেকদিন আগে কুবেরের মতো ছেঁড়া কাপড় পরিয়া আধপেটা খাইয়া জলে কাদায় সে যে এখন দিন কাটাইত। সকাল সন্ধ্যায় তখন মনে তাহার ভাসিয়া আসিত গানের চরণ। ফুটা চালার নিচে ময়লা চাটাইয়ের বিছানায় উদ্রে উপবাস লইয়া তেমনিভাবে কাল রাতটা কাটাইয়া আজ আবার হোসেনের মনে গান ভাসিয়া আসিতেছে। কুবের, গাহান বাইন্ধবার পারো? আমি পারতাম না, আমাগর যুগুইলা
পারে মুখে মুখে ছড়া বাইন্ধা দেয়, আমি বাইন্ধবার পারি না। কন কি মিয়া ভাই? হোসেন এখন লাজুক, সে এদিক ওদিক তাকায়, ঘন ঘন দাড়িতে হাত বুলাইয়া কুবেরের কাছেই অপরাধীর মতো হাসে। লোকটার আদি অন্ত পাওয়া ভার। তারপর হোসেন বলে, বাধুম বাধুম নে, শুনবা? কুবের বলে, কন মিয়া ভাই কন। একটু চুপ করিয়া থাকিয়া হোসেন সুর করিয়া বলিতে আরম্ভ করে, আধার রাইতে আসমান জমিন ফারাক কইরা থৌ, বন্ধু কত ঘুমাইবা, বাঁয়ে বিবি ডাইনে পোলা, আকাল ফসল রৌ, মিয়া কত ঘুমাইবা, মানের পাতে রাইতের পানি, হইল রূপার কপি, উঠা দেখো দেখবা না, আলা করেন ঘরের চালা, কেডা চুপি চুপি, দিশা রাখবা না, তোমার লাইগা হাওর দিয়া বাইয়া চারাগ নাও, দিল জাগানি আলেন মিয়া, আলেন জিনি মিয়া, চিরা মেঘের বাদাম তুইলা বন্ধু কনে যাও, জিগাই তারে খাঁচার চিড়িয়া, নিদ ভাঙে না দিল জাগে না বিবির বুকের শির, ফাড়ি দিবার সময় গেল মাঝি তবু থির, মাঝি কত ঘুমাইবা। কুবের অভিভূত হইয়া বলিল, মুখে মুখে বানাইলেন মিয়া ভাই, খুশ হলি না পারে কি? হোসেন মিয়া আর দাঁড়াইল না। দুপুরবেলা ঘরের চালের জন্য সন আনিতে গিয়া কবির শুনিল সে বিদেশ গিয়াছে। কোথায় গিয়াছে কেহ জানে না, কিন্তু হোসেন মিয়ার কথা কখনো ব্যাঠিক হয় না। কুবেরের জন্য সন সে রাখিয়া গিয়াছে। গোপীর বয়স 11, কুবের মেয়ের বয়স 1 বছর ভাড়ায় আর 1 বছর হাতে রাখিয়া বলে 9। 9 বছর বয়সে যে মেয়ের 11 বছরের বার, বিয়ের বাজারে তার দাম আছে। গণেশের শালা যুগল সম্প্রতি পাশের গ্রাম হইতে বনের তত্ত্ব লইবার চলে আসা যাওয়া শুরু করিয়াছে। সোজাসুজি কথা সে এখনো পারে নাই। আলাপ আলোচনার মাঝখানে বাঁকা বাঁকা প্রশ্ন করিয়া কুবের কিরকম দর হাঁকিবে জানিবার চেষ্টা করিয়াছে। স্পষ্ট করিয়া কুবেরও এখন পর্যন্ত কিছু বলে নাই। কথা উঠিলে বহুক্ষণ ধরিয়া মেয়ের প্রশংসা কীর্তন করিয়া শুধু একটু আভাস দিয়াছে 2 কোটি 3 কোটি টাকার। বুদ্ধি থাকলে যুগল আন্দাজ করিয়া নিক, গণেশের আত্মীয় বলিয়া টাকার বিষয়ে কুবের তাহাকে খাতির করিবে না। যুগল সম্ভবত তাহা টের পাইয়াছে, তাই ইলিশ মাছের মরশুমটা শেষ হইবার প্রতীক্ষায় আছে। হাতে তখন কিরকম টাকা জমে দেখিয়া কথা পড়িবে। কুবের বুঝে নাকি সকলের গোপন মতলব সে চোখের পলকে আঁচ করিয়া ফেলে। মানুষ মন্দ নয় যুগল, এতকাল অবস্থা খুব খারাপ ছিল, তাই 32 বছর বয়স অবধি বিবাহ করিতে পারে নাই। নিজের চেষ্টা এখন সে অবস্থা ভালো করিয়াছে। উন্নতির জন্য তাহার প্রশংসনীয় প্রয়াসের কথা কাহারও অবিদিত নয়। 2টি একটি করিয়া কতকাল ধরিয়া কত কষ্টে সে কিছু টাকা জমাইয়াছিল। তারপর গণেশের কাছে বোনের বিবাহ দিয়া পাইয়াছিল 23 টাকা। সকলে ভাবিয়াছিল এবার যুগল বিবাহ করিবে, বিবাহের জন্য ছাড়া অত কষ্টের টাকায় জমায় কে? কিন্তু যুগল তা করে নাই। সমস্ত জমানো টাকা দিয়ে একটা বড় নৌকা কিনিয়া সকলকে সে অবাক করিয়া দিয়েছিল। 200 টাকা সে নৌকার দাম, সুতরাং টাকা সে কম জমায় নাই। ইচ্ছা করিলে ওই টাকায় সে 3টা বিবাহ করিতে পারিত। অন্তত একটা বিবাহ করিয়া বাকি টাকা একটা ছোটখাটো নৌকা কিনিতে কোনো বাধাই ছিল না তার। তার বদলে উপার্জনের এই স্থায়ী উপায়ের জন্য সমস্ত পুঁজি ভাঙিয়া সে যে সুবুদ্ধি ও দূরদর্শিতার পরিচয় দিয়াছিল তার তারিফ করিতেই হয়। দেখো 1 বছরে যুগলের ভাঙা ঘর নতুন হইয়াছে, শীর্ণ দেহে মাংস লাগিয়াছে, বিবাহের জন্য টাকাও সে আবার জমাইয়া ফেলিতে পারিয়াছে কিনা কে জানে। জাহাজ ঘাটে অত বড় নৌকার না চাহিতে ভাড়া হয়। রেলেও জাহাজ ঘাটে আসিয়া কত মানুষ ও মাল কত গ্রামে যায়। এক একটি বাণিজ্যের দ্রব্যের মরশুমের সময় কত মহাজন গ্রামে গ্রামে দাদন দেওয়া মাল সংগ্রহের জন্য চড়া দরে অসংখ্য নৌকা ভাড়া নেয়। আর শুধু ভাড়া তো নয়, ওপরি আয়ও কি কম আছে? ধানের বোঝা লইয়াই একদিনের পথ পাড়ি দিবার সময় 10-20 সের ধান নৌকার গোপন ফাঁকে ফোকরে লুকাইয়া ফেলিবার সুযোগ মেলে ঢের। কেবল ধান নয়, কলাই, মটর, হলুদ, লঙ্কা প্রভৃতি কত কি জিনিস বছর ভরিয়া যুগল অমন কত আনিয়াছে। উন্নতি সে আরও করিবে, কারণ অবস্থার পরিবর্তনের সঙ্গে কোনো বিষয়ে তাহার একটু শিথিলতা আসে নাই।
এখনও সে আগের মতোই কৃপণ, আকুর টাকুরের মাঝি সমাজে। আজ সে একজন মাতব্বর লোক। একদিন সেই যে গ্রামের মোড়ল হইয়া দাঁড়াইবে, কেহ তাহাতে সন্দেহ করে না। মালার ইচ্ছা বিবাহটা তাড়াতাড়ি চুকিয়া যায় গোপীর। এত বয়স হইল, আর কতকাল বয়স ভাড়াইয়া মেয়েকে কুবের ঘরে রাখিবে? লোকে যে ইতিমধ্যেই নিন্দা আরম্ভ করিয়া দিয়েছে। স্বামীকে মালা তাগিদ দিয়া বলে, আগো যুগইলা কি নি কিছু কয়? কুবের তাহাকে চোখ ঠারিয়া বলে, কয় না। কি কয়? তা শুই না, তোর কাম কি? মাইয়া লোক চুপ মাইরা থাক। পোলা বিয়ানের লাইগা পিরিথিমিতে আইসস, বিয়া বিয়া পোলা যত পারস, রাও করস কেরে? মালার আগে বই কি গাও জ্বালাই না কথা দেখি খইর পাড়া ফটে। মাইনি মুখে মধু দিছিল আতুরে, গোসা হইলে মারুম গোপীর মা। মারবা নাকি? আগো মারো মারো, না যদি মারো লখার মাথা খাইবা। কুবের ঝিমেতে ঝিমেতে নিদ্রাকাতর চোখে স্ত্রীর দিকে তাকায়। ছেলে কোলে রোগা বউটিকে তাহার রাজরানী মতো দেখাইতেছে বটে। কে জানে রাজরানী দেখিতে কেমন? ছেলেটাও যেন ফর্সাই হইয়াছে মনে হয়। এমনই বয়সে লখা আর চণ্ডী যেমন তামাটে লাল রঙের ছিল, সেরকম নয়। আতুরে যতদিন ছিল কুবের বিশ্বাস করে নাই। এখন তাহার মনে সন্দেহ আসিয়াছে যে ছেলেটা সত্য সত্যই খুব ফর্সা হইবে। মালার রং কালো নয়, তামাটে। মাঝে মাঝে তাহাকে বাবুদের বাড়ির মেয়েদের মতো ফর্সাই দেখায় বসে। জেলেপাড়ার কোনো স্ত্রীলোকের গায়ে এমন চামড়া নাই। একটা পা যদি ওর হাঁটুর কাছ হইতে দুমড়াইয়া বাকিয়া না যাইত, কুবেরের ঘরেও পায়ের ধুলা ঝাড়িতেও আসিত না। কিন্তু মালার চেয়েও ছেলেটার রং যেন ঢের বেশি ফর্সা হইয়াছে। আরও কিছু বড় হইলে বিবর্ণ হইয়া আসিয়া শেষ পর্যন্ত রং হয়তো ওর মালার মতোই দাঁড়াইবে। তাই যেন দাঁড়ায়, কুবের তাই চায়। যতই সে শান্ত সুবিবেচক হোক, মাঝে মাঝে লোকের বৃষ্টি ইঙ্গিতে গা জ্বালা করে বইকি। মালার দিকে চাহিয়া কখনো কখনো মনে ঘনাইয়া আসে বইকি একটা বিতৃষ্ণা মেশানো ব্যথিত ক্রোধ। কুবেরের দৃষ্টি আরও ঘোলাটে হইয়া আসে। এখন শ্রাবণের এই প্রথম সপ্তাহে আকাশে মেঘের এক মুহূর্তের বিশ্রাম নাই। পরপর কয় রাত্রি অবিরত জলে ভিজিয়া কুবের আবার জ্বর বোধ করিতেছে। অনেকক্ষণ নীরবে কাটিয়ে গেছে, তবু থামিয়া যাওয়া আলোচনাটা আবার আরম্ভ করিতে কোনো রকম ভূমিকার দরকার হয় না। একমাত্র রাগারাগি হইয়া গিয়াছে। কে বলিল? কত শান্ত মোলায়েম কুবেরের গলার স্বর। স্পষ্ট কইরা যুগল কিছু কয় না গোপীর মা। মালার গলাতেও এতটুকু ঝাঁঝ নেই। কয় না কেন? কেন গোপীরে নিব না? গনসা কয় নিব, যুগইলা কিছু কয় না। ওই দিন আমারে জিগায় খোঁড়ায় মায়ানি খোঁড়া হয়। তুমি কি কইলা? আমি কইলাম তুই বলত যুগইলা, খোঁড়ানি ব্যারাম যে মার থাকলি মাইয়া পাইব। আমাগর গোপীর চলন পরীর পাড়া। জাননি গোপীর মা, গনসা মোরে এক বিষম বৃত্তান্ত কয়। নকুইলা গিয়া গিয়া যুগুইলার নাকি মন ভাঙে। বাঁকা বাঁকা মাইয়ার খবর দিয়া আহে। যুগুইলা যেন 2-10টা মাইয়ার খবর না নিয়া গোপীর নিব না সন্দেহ করি গোপীর মা। বলিয়া কুবের যেন ঘুমাইয়া পড়ে, কিন্তু মালা তাহাকে চেনে। সে প্রত্যাশা করিয়া থাকে। জাননি গোপীর মা, আরেক বৃত্তান্ত। রাসু গোপীরে নিব কয়। মালা বিস্মিত হয় না, শুধু বলে চাল চুলা নাই। সাই দিয়া কুবের বোধ হয় এবার সত্যই ঘুমাইয়া পড়ে। কারণ অনেকক্ষণ অপেক্ষা করিয়া মালা আর তাহার কোনো মন্তব্য শুনিতে পায় না। বসিয়া বসিয়া ছেলে খেসে স্তন দেয়। রোয়াকের ওদিকে রান্নার জায়গা বসিয়া পিসি গোপীর মাথার উকুন বাঁচিতেছে। সারা রাত উকুনের কামড়ে মেয়েটার মাথা চুলকাইয়া সারা হয়। লখা ও চণ্ডী হয় ডাঙ্গুলি খেলিতে গিয়াছে, আর না হয় কোথাও বড়শি ফেলিয়া ধরিতেছে পুঁটি মাছ। যেখানেই ওরা থাক আর যাই করুক, জলে ভিজিয়া জ্বরে পড়িবে না, জলে ডুবিয়া মরিবেও না, সে ভয় মালার নেই। সে কেবল ভাবিয়া মরে, মারামারি করিয়া ছেলে দুটা কোনোদিন না খুন হইয়া আসে। পঙ্গু বলিয়া বাহিরের জগতের সঙ্গে মালার পরিচয় কম। কেতুপুরের 10 মাইল উত্তরে চরডাঙ্গা গ্রামে এমনই এক ভাঙা কুটিরে তার মায়ের এক বামুন ঠাকুরের নামে কানাকানি করা পাপের প্রমাণস্বরূপ এই ভাঙা পাটি লইয়া সে জন্মিয়াছিল।
বড় হইয়াছিল বাড়ির মধ্যে লাঠি ভর দিয়া খোঁড়াইতে খোঁড়াইতে। বাড়ির অদূরে রামগোয়ালার গোয়াল ঘরের কাছে কদম গাছটি পর্যন্ত ছিল তাহার কষ্টকর গতিবিধির সীমা। পাড়ার ছেলেমেয়েরা ওই কদম গাছটির তলে খেলা করিত আর করিত মারামারি। বড় ছেলেরা ছোট ছোট ছেলে মেয়েগুলিকে মারিয়া আর কিছু রাখিত না। অনেক সময় এইসব মারামারি শেষ ফলটা গড়াইত বয়স্কদের মধ্যে। পাড়ায় মারামারি কাণ্ড বাঁধিয়া যাইত। দূরে দাঁড়াইয়া চোখ বড় বড় করিয়া মালা মজা দেখিত। বড় ভয় করিত তাহার। অন্য ছেলে মার খেলে সে কিছুই করিত না, কিন্তু যেদিন সকলে মিলিয়া তাহার ছোট ভাই দুটিকে পিটাইতে আরম্ভ করিত, সেদিন সে খুলিত মুখ। তাহার বাঁশির মতো সরু গলা শোনা যাইত পাড়ার সর্বত্র। সকলে ছুটিয়া আসিত। তার আগেই মালাকে কিন্তু দিতে হইত ভাতৃপ্রেমের মূল্য। ভাইয়ের বদলে ছাঁচা খাইত সে। একজন একটা ধাক্কা দিলে সে মাটিতে পড়িয়া যাইত। তখন তার চার পাঁচজন মিলিয়া ধরাধরি করিয়া তুলিয়া তাহাকে ফেলিয়া দিত রামগোয়ালার গোয়াল ঘরের পেছনে গোবর গাদায়। সেই হইতে ছেলেদের মারামারিকে বড় ভয় করে মালা। নিজের ছেলে দুটিকে সেই ঘরে আটকাইয়া রাখাইতে চায়, কিন্তু খাতির তাহাকে কেহ করে না। বসিয়া বসিয়া যাহার দিন কাটে, কে তাহার মুখ চাহিবে, কথা শুনিবে? হাজার বারণ করুক মালা, লক্ষাও চণ্ডী চোখের পলকে উদাও হইয়া যায়। ফাঁকি দিয়া কাছে ডাকিয়া জোর করিয়া ধরিয়া রাখিতে গেলে আশ্রাইয়া কামড়াইয়া একেবারে রক্তপাত করিয়া ছাড়ে। তবু প্রতিদিন মালা তাহাদের নানা ছলে কাছে রাখিবার চেষ্টার কামাই দেয় না। সন্তান স্নেহের হিসাবে জেলেপাড়া জননীদের মধ্যে মালার মৌলিকতা আছে। ছেলের বয়স 8-10 বছর পার হইয়া গেলে তার সম্বন্ধে চিন্তা করা জেলেপাড়ার মেয়েদের রীতি না। চিন্তা করিবার অপরাপর বিষয়ের তাদের অভাব নেই। কচি ছেলে মেয়ে ছাড়া মায়ের কোল খুঁজিয়া পাওয়া কঠিন। নিষ্ঠুর ছাড়া স্বামীও বড় একটা হয় না। দুটি করে ঘরের কুটিরের যে সংকীর্ণ সংসার, তারও কাজ থাকে অফুরন্ত। পুরুষেরা মাছ ধরিয়া আনে, পাইকারি কেনাবেচা করে, চুপড়ি মাথায় করিয়া বাড়ি বাড়ি মাছ যোগান দেওয়া তাদের কাজ নয়। ও কাজটা জেলেপাড়ার মেয়েরা সন্তান প্রসবের আগে পিছে 2-1 মাস ছাড়া বছর ভরিয়া করিয়া যায়। অপগণ্ড পিসশিশু ছাড়া আর কোনো সন্তানের ছোট ছোট বিপদ আপদের কথা ভাবিবার যেমন তাহাদের সময় নেই, ওদের স্নেহ করিবার মতো মানসিক কোমলতাও নাই। নবজাত সন্তানকে তাহারা যেমন পাশবিক তীব্রতার সঙ্গে মমতা করে, বয়স্ক সন্তানের জন্য তাহাদের তেমনি আসে অসভ্য উদাসীনতা। ছেলে মরিয়া গেলেও শোক তাহারা করে না, শুধু সুর করিয়া মরা কান্না কাঁদে। মালা পঙ্গু, অলস, ঘরের কোনায় সে স্বতন্ত্র জীবনযাপন করে। জেলেপাড়ার রূঢ় বাস্তবতা তাই তাকে অনেকটা রেহাই দিয়েছে। ছেলে মেয়েগুলিকে ভালোবাসিবার মতো মনও তাহার আছে, সময়ও সে পায়। ছেলেদের সে ফিরিয়া পায় সন্ধ্যার পর। সারাদিন পরে পাখির ছানার মতো অবসন্ন ছেলে দুটি ফিরিয়া আসে ঘরের কোনায়। খোঁড়া মাকে তখন তাদের প্রয়োজন হয়। জেলেপাড়ার প্রত্যেকটি কুটিরে যে অভিনয় অজানা, প্রতিদিনান্তে কুবেরের ঘরে তাহার অভিনয় হয়। বাহিরে সবটুকু শয়তানি অপচয় করিয়া লখা ও চণ্ডী শান্ত হইয়া থাকে। ভদ্র বাধ্য ছেলের মতো খেসিয়া আসে মায়ের কাছে। সারাদিন মালার যে একতরফা অবহেলিত স্নেহ খাপছাড়া লাগিতেছিল, অপরপক্ষ গ্রহণ করা মাত্র তাহা মধুর ও অপূর্ব হইয়া ওঠে। মালার কাছে বসিয়া তাহারা ভাত খায়। এক ছেলের মুখে স্তন গুজিয়া রাখিয়া আর দুজনকে ভাত রাখিয়া মাখিয়া গ্রাসে মুখে তুলিয়া খাওয়ানোর শখ মালার একার নয়। এমনইভাবে খাওয়াইয়া না দিলে ওরা খাইতে চায় না। আর মালার রূপ কথা বলে। মালার মাথায় উকুন, গায়ে মাটি, পরনে ছেঁড়া দুর্গন্ধ কাপড়। তাই এই সময়টা সে যে কত বড় নিখুঁত ভদ্রমহিলা অসামঞ্জস্য তাহা স্পষ্ট করিয়া দেয়। লখা চণ্ডী উলঙ্গ, চকচকে ভিজা ভিজা গায়ের চামড়া, ডিবরির শিখাটি উর্দগ্ধ ধোঁয়ার ফোয়ারা, মাথার উপরে চাল পচা সনের চারিপাশে দেয়াল ছেঁড়া বাঁশের স্যাঁতস্যাঁতে ঢেউ তোলা মাটির মেঝে, আদিম অসভ্যতার আবেষ্টনী, অভিনয় সুমার্জিত সভ্যতার। ইলিশের মরশুমে কুবের এ সময় বাড়ি থাকে কদাচিৎ। যেদিন থাকে সেদিন বড় লোকের বাড়ির পোষা কুকুরের মতো উদাস চোখে এসব সে চাহিয়া দেখে। স্নেহ মমতার এইসব খাপছাড়া কাণ্ড কারখানা দেখিতে দেখিতে সে হাই তোলে। বড় লোকের পোষা কুকুরের মতোই
চাটাইয়া একটা গড়ান দিয়া উঠিয়া বসে, মুখখানা করিয়া রাখে গম্ভীর। লক্ষ্য চণ্ডীর মতো মন দিয়া সেও যে রূপকথা শুনিতেছে মালার তাহা টের পাইতে বাকি থাকে না। ছেলেরা ঘুমাইয়া পড়িলেও সে তাই থামে না, হাত নাড়িয়া মুখভঙ্গি করিয়া রস দিয়া ঘুমান্ত ছেলেদের গল্প বলিতে থাকে। গল্প বলিতে সে ওস্তাদ। একই গল্প বারবার বলিয়া শ্রোতাদের সে সমান মুগ্ধ করিতে পারে। গোপী সরিতে সরিতে মার গা ঘেঁষিয়া আসে, পিসি ঠায় বসিয়া থাকে দুয়ারের কাছে। মালার গল্প শুনিতে আরো কে কে আসিয়া পড়িয়াছে দেখো। গণেশের বউ উলুপি, ছেলে মনাইয়ার মেয়ে কুকি, আর আসিয়াছে সিঁদুর তোতলা হাবা মেয়ে বগলি। কথা বলিয়া কেহ মালার রূপ কথা বলায় বাধা দেয় না, চুপচাপ শুনিয়া যায়। গল্প বলার ফাঁকে ফাঁকে মালাই সকলের সঙ্গে আলাপ করে। আলো উলুপি, পাক করছিলি কি? আখাই দুগা বাইগন দিছিলাম, আর ইলশার ঝোল। কুকি, গায়ে কাপড় তুইলা বয় হারামজাদি, মাইয়া যেন সং। বলিয়া আর চোখে চাহিয়া কুবেরকে লজ্জা দিয়া মালা আবার রূপকথা বলিতে থাকে।